হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, এই এসটিজিটি এক্সামের জন্য আজকে আমি ইতিহাস থেকে গুপ্ত যুগকে টার্গেট করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে। ঠিক আছে, গুপ্ত যুগের যে শিল্প সাহিত্য আছে তার উপর। তো গুপ্ত যুগকে ভারতের কোন যুগ বলা হয়? এই যে গুপ্ত যুগ আছে, ঠিক আছে, এই যে গুপ্ত যুগ আছে, গুপ্ত যুগকে ভারতের কোন যুগ বলা হয়? তো এখানে কিন্তু অনেকটাই অপশন পাওয়া যাবে, যে অন্ধকার যুগ, মধ্যযুগ, স্বর্ণযুগ, আধুনিক যুগ। তো সবাই যারা যারা এখন অবধি পড়েছো, তো সবাই জানো যে গুপ্ত যুগকে আমরা স্বর্ণযুগ হিসাবে চিনি। ঠিক আছে, তারপর গুপ্ত যুগে যে শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? যে গুপ্ত যুগ ছিল সেখানে শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য কী ছিল আমাদের কিন্তু জানাটা খুবই দরকার, কারণ এরকম প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, তো প্রশ্ন কিন্তু তোমাদের কাছে লাগতে পারে যেটা খুবই সোজা, কিন্তু শিল্পকলার বৈশিষ্ট্য দেখো কীভাবে তোমাদেরকে পয়েন্ট দেবে: কঠোরতা, সরলতা, সৌন্দর্য ও সংযম, তারপর অতিরঞ্জন। তো দেখেছ, প্রশ্ন কিন্তু খুবই সোজা। প্রশ্ন কী করেছে যে গুপ্ত যুগে শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য কী, কিন্তু এখানে কী দিয়েছে দেখো, কঠোরতা। কঠোরতাকে কিছু হয়? কিছু হয় না, কারণ কঠোরতাকে এখানে শিল্পকলার মধ্যে কী থাকবে? কিছুই থাকবে না। তো শিল্পকলায় মানে সৌন্দর্য আর সংযম। ঠিক আছে, তারপর গুপ্ত যুগে ভাস্কর্যে যে ভাবটি প্রধান, মানে যে ভাবটি প্রধান ছিল, তো এখানে ভয়, করুণা, শান্ত ও মাধুর্য। এখন বলো, ভাস্কর্যের মধ্যে এখানে ভয় কোথা থেকে আসবে? করুণা কোথা থেকে আসবে? রুদ্রতা কোথা থেকে আসবে? তো আসলে কি হবে? শান্ত আর মাধুর্য হবে, আসবে না? এটা তো আসবে না। ঠিক আছে, তো গুপ্ত যুগে প্রথম বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? মানে গুপ্ত যুগে যে নির্মিত হয়েছে প্রথম বিষ্ণু মন্দির, সেটা কোথায়? সাঁচি, দেওঘর, মথুরা, পাটলিপুত্র। কোথায় আছে? দেওঘর। ঠিক আছে, তো অবশ্যই দেওঘর এখন সবাই ম্যাক্সিমাম মানুষ যায়, কারণ ওইখানে অনুকূল ঠাকুরের আশ্রম আছে। তো মনে রাখবে, যেখানে অনুকূল ঠাকুরের আশ্রম আছে, যেই জায়গা মানে দেওঘর, সেখানে কিন্তু গুপ্ত যুগে প্রথম বিষ্ণু মন্দির স্থাপিত হয়েছিল বা নির্মিত হয়েছিল। গুপ্ত যুগে যে বিখ্যাত ভাস্কর্য শেষ শাহী বিষ্ণু কোথায় পাওয়া যায়? তো এখানে যেহেতু আমরা একটু আগে মানে পড়েছি যে বিষ্ণু মন্দির কোথায় মানে গড়ে উঠেছে, দেওঘরে, তো ওটার তো এখানে দেওঘর হওয়ার কথা। দেখি কি হয়, হ্যাঁ দেওঘর। ঠিক আছে, গুপ্ত যুগে যে মূর্তিগুলির চোখ কেমন, দেখো কী কী মানে কীরকম প্রশ্ন করতে পারে, যে স্বাভাবিক প্রশ্ন করতে পারে এরকম, যে গুপ্ত যুগে মূর্তিগুলির চোখ দেখতে কীরকম ছিল? বড় ও ভয়ঙ্কর, হাত খোলা ও ধ্যানমগ্ন, সম্পূর্ণ বদ্ধ, আর ছোট ও গোল। কি? হাত খোলা ও ধ্যানমগ্ন। তো এরকম প্রশ্ন কিন্তু করতে পারে যে গুপ্ত যুগে মূর্তিগুলির চোখ কীরকম। ঠিক আছে, তারপর গুপ্ত যুগের চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শন কোথায় পাওয়া যায়? দেখো, এখন গুপ্ত যুগের যে চিত্রকলা ছিল তার শ্রেষ্ঠ নিদর্শন আমরা কোথা থেকে পাবো? তো এটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেটা কোথা থেকে পাবো? অবশ্যই অজন্তা থেকে। কোথা থেকে? অজন্তা থেকে। ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন বলে দিই, যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, ঠিক আছে, এই যে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, যে তার যে গুণগান, ঠিক আছে, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, তার যে গুণগান রয়েছে কোন জায়গায়? আমরা তার গুণগান পেয়ে থাকি আইহোল, না এলাহাবাদ, না নাসিক প্রশস্তিতে। কোথা থেকে? তো অবশ্যই আমরা তার গুণগান পেয়ে থাকি এলাহাবাদ, এলাহাবাদ প্রশস্তিতে। ঠিক আছে, মনে রাখবে। আমি এভাবে মানে প্রশ্নের মধ্যে আর কয়েকটা প্রশ্ন বলবো, অবশ্যই তোমরা এটা মনে রাখবে, যে অজন্তার গুহা চিত্রগুলোর বিষয় বস্তু কী ছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে অজন্তার গুহা চিত্র, যে অজন্তার মধ্যে যে অজন্তার গুহার মধ্যে যে চিত্রগুলো ছিল তার বিষয়বস্তু কী ছিল? তো অজন্তার গুহার চিত্রকলার বিষয়বস্তু ছিল একমাত্র কি? জাতক কাহিনী। কি ছিল? জাতক কাহিনী ছিল বিষয়বস্তু। ওকে, অজন্তার গুহা কোন ধর্মের সঙ্গে যুক্ত? খুব খুব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অজন্তার গুহা কোন ধর্মের সঙ্গে যুক্ত? অজন্তার গুহা বৌদ্ধ ধর্মগ্রন্থের সঙ্গে যুক্ত। ঠিক আছে, গুপ্ত যুগের চিত্রকলার প্রধান রং কোনটি? গুপ্ত যুগের চিত্রকলার প্রধান রং হলো প্রাকৃতিক রং। মনে রাখবে। কেন এরকম প্রশ্ন করতে পারে না? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এরকম প্রশ্ন করতে পারে কি না, যে গুপ্ত যুগের চিত্রকলার প্রধান রং কী ছিল? প্রধান রং ছিল কি? প্রাকৃতিক রং।
গুপ্ত যুগে সাহিত্যের ভাষা কী ছিল? অবভিয়াসলি তখন তার কোনো এক্সট্রা ভাষা ছিল না, তো তখন একটা ভাষায় ছিল, মেইন সংস্কৃত। ঠিক আছে, তো গুপ্ত যুগে শ্রেষ্ঠ কবি কে ছিলেন এটা তার বলার কোনো প্রয়োজন নেই। তো আগের শ্রেষ্ঠ কবি একমাত্র কালিদাসই ছিলেন। অভিজ্ঞান শকুন্তলম কার রচনা? কালিদাস। কালিদাসের কাব্য মেঘদূত কী ধরনের রচনা? তো মেঘদূত একটা কী ধরনের রচনা? মেঘদূত একটা গীতিকাব্য। কী কাব্য? গীতিকাব্য। কালিদাসের যে মেঘদূত এটা একটা গীতিকাব্য। কী কাব্য? গীতিকাব্য। তো আরেকটা প্রশ্ন লিখে রাখো যে গুপ্ত শাসন কাঠামোতে প্রধান ছিলেন সম্রাট। তারপর গুপ্ত যুগে প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি। গুপ্ত যুগে যে প্রদেশ আমাদের এখন সময়ে যেই জেলা, ঠিক আছে, তো তার সময় প্রদেশ ছিল, যে প্রদেশকে কী বলা হতো? ভুক্তি। ঠিক আছে, তো কেউ বলে পশ্চিম জেলায়, কেউ থাকে খোয়াই জেলায়, কেউ থাকে এখানে উত্তর জেলায়। ঠিক আছে, কেউ থাকে আরও, আর আমাদের এখানে 8টা জেলা আছে না, তো 8টা জেলার মধ্যে কেউ না কেউ কোথাও না কোথাও থাকে। ঠিক আছে, তো সেই জায়গায় এখানে কি ছিল? আগে আগে ছিল প্রদেশ। ঠিক আছে, এই যে কি ছিল? প্রদেশ। সেই প্রদেশকে কি বলা হতো? ভুক্তি বলা হতো। ঠিক আছে, তারপর দেখো আরেকটা প্রশ্ন, যে গুপ্ত যুগে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কে ছিলেন? আর্যভট্ট। ঠিক আছে, তারপরে গুপ্ত যুগে কোন চীনা পরিব্রাজক এই দেশে আসেন? ফাইয়েন। ওকে, গুপ্ত যুগে নাটকের বিকাশ ঘটেছিল কার মাধ্যমে? তো গুপ্ত যুগে নাটকের বিকাশ ঘটেছিল একমাত্র কালিদাসের মাধ্যমে। ঠিক আছে, তারপর মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা কে? মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা হলো শূদ্রক। কে? শূদ্রক। গুপ্ত যুগে বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় বিখ্যাত ব্যক্তি কে ছিলেন? হ্যাঁ, যেহেতু এখানে বিজ্ঞান চলে আসলো, সেখানে আর্যভট্ট ছাড়া কেউ হবে না। ঠিক আছে, আর্যভট্টের গ্রন্থের নাম কি? আর্যভট্ট যেহেতু গ্রন্থ নাম বলেছে, তো আর্যভট্টের গ্রন্থ আর্যভট্টের নামের অনুযায়ী আছে। ঠিক আছে, আর্যভট্টীয়। তারপর এখানে আছে যে বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা কার? বৃহৎ সংহিতা মনে রাখবে বরাহমিহির। কার? বরাহমিহির হলো বৃহৎ সংহিতা। গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞানের বিখ্যাত পণ্ডিত কে ছিল? যখন চিকিৎসা বিজ্ঞানের কথা আসে তখন কিন্তু আমাদের এই চরক কথাটা মনে রাখতে হবে। দেখো, একটার সাথে একটা ইন্টাররিলেটেড। চ দিয়ে চরক, চ দিয়ে চিকিৎসা, চিকিৎসা বিদ্যার সাথে কিন্তু চরক আমাদের মনে রাখতে হবে। গুপ্ত যুগে ভাস্কর্য প্রধান উপাদান তৈরি করত কোন জিনিসটা দিয়ে? তো গুপ্ত যুগে যে ভাস্কর্য তৈরি হতো সেটা কোথায়, মানে কি জিনিস দিয়ে তৈরি হতো? সেটা তৈরি হতো কি দিয়ে? সেটা তৈরি হতো পাথর দিয়ে। ঠিক আছে, কি দিয়ে? পাথর দিয়ে তৈরি হতো। তারপর গুপ্ত যুগে শিল্পকলার কেন্দ্র কি ছিল? গুপ্ত যুগটি কিন্তু সবটা ম্যাক্সিমাম আমরা পাটলিপুত্র আর মথুরা কথায় মানে এখানে দেখতে পাই। তো এখানে গুপ্ত যুগের শিল্পকলার কেন্দ্র ছিল পাটলিপুত্র ও মথুরা। ঠিক আছে, গুপ্ত যুগে ধর্মীয় সহনশীলতার প্রমাণ মেলে, মানে এখানে বলা হয়েছে যে গুপ্ত যুগের যে ধর্মীয় সহনশীলতা ছিল তার প্রমাণ কোথায় মেলে? হিন্দু আর বৌদ্ধ উভয় শিল্পে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য কী ছিল? গুপ্ত যুগে যে যেরকম মন্দির তৈরি করা হতো সেটা কীরকম ছিল, মানে সেটা কীরকম ছিল দেখতে, এটি তার বৈশিষ্ট্য। সেটা ছিল শিকড়যুক্ত মন্দির। কি? শিকড়যুক্ত মন্দির ছিল। গুপ্ত যুগে মূর্তিতে দেহের ভঙ্গি কেমন ছিল? গুপ্ত যুগে যে মন্দির ছিল সেখানে দেহের ভঙ্গি কীরকম ছিল? সেই মুখ, মানে গুপ্ত যুগে যে মন্দির ছিল, মন্দিরে অনেকগুলো মূর্তি ছিল, মূর্তির দেহ ছিল কীরকম? স্বাভাবিক এবং নমনীয়। গুপ্ত যুগে ধর্মীয় সাহিত্য রচনার ভাষা কী ছিল? তো যেহেতু আগেরকার সময়, তো ম্যাক্সিমাম কিন্তু ভাষা সংস্কৃতি ছিল, তখন প্রাকৃত পালি এসব ছিল না। গুপ্ত যুগে সাহিত্যকে কি বলা হতো? গুপ্ত যুগে সাহিত্যকে কি বলা হতো? দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গুপ্ত যুগে সাহিত্যকে কি বলা হতো? পারবে? গুপ্ত যুগের সাহিত্যকে বলা হতো ধ্রুপদী সাহিত্য। কি সাহিত্য? ধ্রুপদী সাহিত্য। দেখো, এরকম প্রশ্ন মেবি আসতে পারে।
ঠিক আছে, আমি কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসলাম, ঠিক আছে। তো সবটা কিন্তু তোমাদের জন্য। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো দেখো আরেকটা প্রশ্ন, যে গুপ্ত যুগে দুজন নাট্যকার কে? একটা হলো শূদ্রক, আরেকটা হলো বিশাখ দত্ত। তো এলাহাবাদ প্রশস্তিকার এটা হরি সেনের। গুপ্ত যুগে জমির যে মালিকানা ছিলেন ছিলেন তারা কে ছিলেন? তারা ছিলেন রাজা। তারপর গুপ্ত যুগে যে সাম্রাজ্যের শিলালিপি কী কী, মানে শিলালিপি কী কী ছিল? যে জুনাগড়ে ছিল, এলাহাবাদে ছিল, বিতারিতে ছিল, ঠিক আছে। তারপর গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত আমলে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো যে বন্দরের মাধ্যমে, মানে যত ধরো আমাদের এখানে এখন ট্রান্সপোর্ট ইম্পোর্ট ট্রান্সপোর্ট হয়, তো সেই সময়ে ইম্পোর্ট ট্রান্সপোর্ট হতো কোন একটা বন্দর, মানে তখন কিন্তু বন্দরের মাধ্যমে সব কিছু হতো, তোমরা সবাই জানো। সেটা হলো কাবেরী পট্টিনম। আমি নামটা লিখে দিচ্ছি, কাবেরী পট্টিনম, দুটো কিন্তু একসাথে হবে, ঠিক আছে। এই কাবেরী পট্টিনম ছিল তখনকার ইম্পোর্ট আর এক্সপোর্ট করার জন্য একমাত্র বন্দর, ঠিক আছে। তারপর এখানে গুপ্ত যুগে চিত্রকলার প্রধান বিষয় কি ছিল? যেহেতু গুপ্ত যুগ ছিল, তো সেহেতু সেই সময়ে অবশ্যই প্রকৃতি আর মানব জীবনে ছিল, ঠিক আছে। তারপর অজান্তার চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? অজান্তার চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য ছিল গতিশীলতা ও আবেগ। তারপর গুপ্ত যুগে ধর্মীয় স্থাপত্যের উন্নতির কারণ কি ছিল? এই ধর্মীয় স্থাপত্যের উন্নতির একমাত্র কারণ ছিল রাজকীয় পৃষ্ঠপোষকতা। ওকে, নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে শিক্ষার প্রধান কেন্দ্র কোথায় ছিল? এই যে গুপ্ত যুগে শিক্ষার প্রধান কেন্দ্র কিন্তু ছিল নালন্দা, কিন্তু এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় এত বড় বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে কিন্তু প্রায় 10,000-এর বেশি স্টুডেন্ট পড়তো। তোমরা কি জানো কি জানো না আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে ওইখানে আমি যতটুকু পড়েছি, তো ওইখানে 10,000-এর বেশি কিন্তু স্টুডেন্ট পড়তো। কিন্তু যে মুসলিমরা ছিল যারা এসেছিল, ওর নামটা আমি ভুলে গেছি, আমি পরে ডিসকাস করে দেবো, যে ওই বিশ্ববিদ্যালয়টাকে মানে এটা মানে রাজার একটা মহলভাবে ওইটাকে ধ্বংস করে দিয়ে গেছে। নাহলে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই ফেমাস ছিল, ঠিক আছে। তো নালন্দা মহাবিহার কোন ধর্মের কেন্দ্র ছিল? বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। ওকে, গুপ্ত যুগে সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন গুপ্ত রাজারা। কারা ছিল? গুপ্ত রাজারা। ওকে, তারপর গুপ্ত যুগে কোন শিল্প সর্বাধিক উৎকর্ষ লাভ করে? এই গুপ্ত যুগে আমাদের মনে রাখতে হবে, গুপ্ত যুগে একমাত্র ভাস্কর্য শিল্প মানে সর্বাধিক উৎকর্ষ লাভ করে। তারপর গুপ্ত যুগে ভাস্কর্যের আদর্শ মূর্তি কি ছিল? এই যেহেতু গুপ্ত যুগে সব কিছু কিন্তু বৌদ্ধ ধর্মের ছিল, তাই সেখানে ভাস্কর্যের আদর্শ মূর্তি ছিল বুদ্ধ মূর্তি, ঠিক আছে। গুপ্ত যুগে বুদ্ধ মূর্তির বৈশিষ্ট্যটা লেখো। তো আজকে তোমাদের কাছে একটা লাস্ট প্রশ্ন, যে গুপ্ত যুগের বৌদ্ধ মূর্তির বৈশিষ্ট্য কী ছিল, এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই 34টা প্লাস প্রশ্ন তোমার সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি যে এই ভিডিও দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ।